আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশে তথ্য প্রযুক্তি খাত নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন BASIS-এর সাবেক প্রেসিডেন্ট ও FBCC-র তথ্য প্রযুক্তি খাত বিষয়ক উপদেষ্টা জনাব সৈয়দ আলমাস কবির। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। কবির, প্রথমে একটু শুরু করতে চাই তথ্য প্রযুক্তি খাত নিয়ে। আসলে অনেকদিন আপনি সরাসরি কাজ করছেন, প্রস্তাবিত বাজেটও পাশ হলো। সবকিছু মিলিয়ে এই সেক্টরটিকে আপনার বর্তমান প্রেক্ষাপট থেকে কিভাবে মূল্যায়ন করছেন? দেখুন, তথ্য প্রযুক্তি খাত তো আমাদের এই বর্তমান সরকারের খুব একটা ফ্ল্যাগশিপ একটা আমাদের খাত, এবং সেই গত 15 বছর ধরেই কিন্তু সরকার এই খাতকে অনেক সাপোর্ট দিয়ে আসছেন, এবং আমরা অনেক ধন্যবাদ যে এতদিন ধরে কিন্তু সরকার এই খাতকে করমুক্ত রেখেছেন, আমাদের কর্পোরেট ট্যাক্স মুক্ত রেখেছেন। সো সেটা এবছর শেষ হয়ে যাচ্ছিল। আমি সরকারকে ধন্যবাদ জানাই, সেটা আরও 3 বছরের জন্য এক্সটেন্ড করা হয়েছে। যদিও আমি মনে করি এটা 3 বছর না, এটা অ্যাকচুয়ালি করা উচিত ছিল 10 বছরের জন্য, অ্যাটলিস্ট 8 থেকে 10 বছরের জন্য। তাহলে যেটা হতো যে যদি একটা লং টার্ম ট্যাক্স বেনিফিট মানুষ দেখতো, ট্যাক্স হলিডে যদি দেখতো, তাহলে ইনভেস্টাররা এখানে ইনভেস্ট করতে বেশি উৎসাহিত হতো। সো হয়তো দেখা যাবে যে 3 বছর পরে আবার হয়তো সরকার 1 বছর 2 বছর করে বাড়াচ্ছেন। সো এইভাবে একটু একটু করে না বাড়িয়ে যদি একবারে ঘোষণাটা দেওয়া হতো, তাহলে আমার মনে হয় এখানে ইনভেস্টমেন্ট বেশি আকৃষ্ট করা যেত। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের এখানে নতুন নতুন কিছু খাত যোগ করা হয়েছে এই ট্যাক্স হলিডের জন্য, যেমন ব্লকচেন, AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি, এবং এই জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। কিন্তু একই সাথে কয়েকটা খাতকে আবার বাদ দেওয়া হয়েছে, যেমন মেডিকেল ট্রান্সক্রিপশনকে বাদ দেওয়া হয়েছে, আপনার আউটসোর্সিংকে বাদ দেওয়া হয়েছে, বিজনেস প্রসেস আউটসোর্সিংকে বাদ দেওয়া হয়েছে, আপনার ক্লাউড হোস্টিং এগুলোকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এগুলো কেন বাদ দেওয়া হয়েছে আমি বুঝতে পারছি না, কারণ এইগুলো দিয়েই কিন্তু আমাদের বেশি, আমরা এই ধরনের পরিষেবাই কিন্তু আমরা বেশি এক্সপোর্ট করে থাকি, এখান থেকেই কিন্তু আমাদের বেশি আমাদের কিন্তু ফরেন কারেন্সি আমরা অর্জন করি। আর ক্লাউড হোস্টিং, ডেটা সার্ভিস, এগুলো কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের দেশে আরও বেশি বেশি করে ডেটা সেন্টার হোক। তো সেটা যদি এখানে ডিসকারেজ করা হয়, মানে অর্থাৎ এর উপরে যদি আবার ট্যাক্স বসানো হয়, তাহলে তো মানুষ এখানে ডেটা সেন্টার করবে না। তাহলে দেখা যাবে যে মানুষ কিন্তু বাইরে হোস্টিং করছে, যে লোকাল হোস্টিং যারা করছিল তাদের দাম বেড়ে যাবে, বিকজ তাদেরকে এক্সট্রা ট্যাক্স দিতে হচ্ছে এখন থেকে। সো এইটা আমার মনে হয় সরকারের আবার একটু রিকনসিডার করা কিন্তু দরকার। বাট ওভারঅল আমি বলবো যে ভালো হয়েছে। একটা জিনিস সবসময় বলে থাকি যে সরকারকে, যে আমাদের যে সরকারি যে ডিজিটালাইজেশনের যে প্রক্রিয়া, সেখানে প্রত্যেকটা মন্ত্রণালয়ে আলাদাভাবে বাজেট থাকা উচিত তথ্য প্রযুক্তি খাতে, এবং সফটওয়্যারের জন্য আলাদা বাজেট থাকা উচিত। দেখা গেল যে মনে করেন আপনি যদি কথার কথা আপনি 100 টাকা বাজেট রাখেন, দেখা গেল 90 টাকা দিয়ে হার্ডওয়্যার কেনা হয়, 10 টাকা দিয়ে হয়তো সফটওয়্যার কেনা, কিন্তু তাহলে তো আমাদের দেশের কোনো লাভ হচ্ছে না, কারণ হার্ডওয়্যার তো আমরা বাইরে থেকে কিনছি, হার্ডওয়্যার তো বাংলাদেশে তৈরি হচ্ছে না। সো সফটওয়্যারের জন্য আমার মনে হয় একটা আলাদা বরাদ্দ রাখা উচিত, এবং মেনটেনেন্সের জন্য, বিকজ দেখা যায় যে আপনারা দেখেছেন যে অনেক সময় কিন্তু সরকারি অনেক ওয়েবসাইট, অনেক পরিষেবা তৈরি শুরু হয়েছে, কিন্তু পরে আর এটা কাজ করছে না, বিকজ ওটা মেনটেন করার কেউ নাই। সো মেনটেনেন্সের জন্য আলাদা একটা বাজেট রাখা দরকার। তো আমার মনে হয় এই কয়েকটা জিনিস একটুখানি চিন্তা ভাবনা করা দরকার। করবে এই যে তরুণদের সম্ভাবনাময় জায়গা হিসেবে আসলে তথ্য প্রযুক্তি খাতের একটা ব্যাপক সম্ভাবনার কথা আমরা সকলেই শুনছি, বা বৈশ্বিকভাবে এটা একটা বড় মার্কেট রয়েছে। সেখানে দক্ষতা অর্জনে বা তরুণদেরকে সেই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা, সেটি আসলে যথেষ্ট আছে কিনা? যথেষ্ট নেই, এটা আমি খুব আনফর্চুনেট। আমাদের যেটা করা উচিত, দেখেন আমরা কিন্তু 22,000 ছেলে মেয়ে প্রতি বছর আমাদের বের হয় যারা এই সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এগুলোতে পাশ করে, কম্পিউটার সায়েন্স ইত্যাদি। সো এই 22,000 ছেলে মেয়ের মধ্যে অ্যাকচুয়ালি দক্ষ কজন থাকে? খুব হাতে গোনা থাকে, কিন্তু খুব বেশি হলে হয়তো 1,000, 2,000, এর বেশি না। সো আমরা যদি এদেরকে আমরা দক্ষ করতে পারতাম নতুন নতুন টেকনোলজিতে, তাহলে কিন্তু এরা এমপ্লয়েবল হতো। শুধু চাকরি না, এরা নিজেরাই কিন্তু অনেক ফ্রিল্যান্সিং করে, আউটসোর্সিং করে অনেক কিছু তারা টাকা অর্জন করতে পারতো। সো আমার মনে হয় স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বহুদিন ধরে আমরা কথা বলে আসছি, সরকারের অনেকগুলো প্রকল্প রয়েছে, কিন্তু আমার মনে হয় একাডেমিয়াগুলোকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, বিকজ ওগুলো অনেক বড়, তারা যদি তাদের কারিকুলামের মধ্যে এই ধরনের যে স্কিল যে ইয়েগুলো, আমার বিষয়গুলো, আমরা তো ইউনিভার্সিটি তো নলেজ দেয়, কিন্তু স্কিলও যদি ইনকর্পোরেট করে, তাহলে যখন ছেলেমেয়েরা বের হবে গ্র্যাজুয়েট করে,
তারা কিন্তু এমপ্লয়েবল হয়ে যাবে, তারা কিন্তু তাদের সেই নলেজটা, তাদের দক্ষতাটা কাজে লাগাতে পারবে। সো এইটা এখনো হচ্ছে না। আমার মনে হয় এদিকে সরকারের নজর দিতেই হবে, এবং এটা কিন্তু সময় নেই। আপনি একটা জিনিস দেখেন, আমরা দেখেছি যে ইন্ডিয়া প্রায় $200 বিলিয়ন কিন্তু এক্সপোর্ট করে আইসিটিতে, অলমোস্ট কাছাকাছি 180 থেকে $200 বিলিয়ন। কি করে করে? আমরা সেখানে 5 বিলিয়নই পৌঁছাতে পারছি না। সো আমরা এটা করছে হচ্ছে, ওরা কিন্তু 1960s অনেকগুলো আইআইটি করেছিল, আপনার মনে আছে? সেই আইআইটি গুলোর বেনিফিট কিন্তু ওরা নিয়েছে 20 বছর 30 বছর পরে, মানে দীর্ঘ একটা পরিকল্পনার পরে কিন্তু সেটা হচ্ছে। সো এইটা আমরা অলরেডি পিছিয়ে আছি। আমাদের কিন্তু একাডেমিয়াতে অনেক ইনভেস্ট করতে হবে এখনই সময়। কারণ আমরা যদি 2031 2041 আমরা যদি স্মার্ট বাংলাদেশ হতে চাই, সেটা হলে এখন থেকে যদি আমরা এটা না করি, তাহলে তখন আমরা বেনিফিটটা নিতে পারবো না। এবং প্রতিনিয়ত যেভাবে তথ্য প্রযুক্তি পরিবর্তন হচ্ছে, এগুলো কিন্তু একটা বড় জায়গা তৈরি হবে, সেখানে আগে থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, তারপরে আলোচনা ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আবার 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে আলোক হাসপাতালের সৌজন্যে আমরা তথ্য প্রযুক্তি খাত নিয়ে আলোচনা করছিলাম ব্যাসিসের সাবেক প্রেসিডেন্ট ও এফবিসিসির তথ্য প্রযুক্তি খাত বিষয়ক উপদেষ্টা সৈয়দ আলমাস কবিরের সঙ্গে। তার সাথে আবারও যুক্ত হচ্ছে আলোচনায়। জনাব আলমাস কবির, আপনি ভারতের রপ্তানি নিয়ে কথা বলছিলেন, আমাদের প্রেক্ষাপটটা একটু জানবো। তার সাথে আরও একটি প্রশ্ন একেবারে করে ছেড়ে দিই, যে এই যে সম্ভাবনাময় জায়গায় আমরা কথা বলছি, আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, উন্নত বিশ্বের বাংলাদেশের স্বপ্ন দেখছে, সে জায়গাটায় দাঁড়িয়ে সম্ভাবনার জায়গায় আর কোন কোন জায়গায় অনেক বেশি নজর দেওয়া উচিত, এই দুটো বিষয় একটু যদি বলেন। জি, দেখুন, আমরা কিন্তু অনেকদিন ধরেই চিন্তা করছি যে আমরা আমাদের এক্সপোর্টটা বাড়াবো। আমরা 2014 সালে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা 1 বিলিয়নে পৌঁছাবো, সেটা আমরা পৌঁছেছি 18-র মধ্যে, সেটা আমরা 18-র মধ্যে পৌঁছেছিলাম। কিন্তু 18-তে আমরা ঘোষণা দিলাম যে এটা আমরা 2024 বা 25-এর মধ্যে $5 বিলিয়ন পৌঁছাবো। তো এখন এটা 25 হচ্ছে আমাদের টার্গেট, 25-এর মধ্যে $5 বিলিয়ন এক্সপোর্ট করব। কিন্তু সেখানে আমরা কিন্তু এখনো 2 বিলিয়নের নিচে আছি। আচ্ছা আচ্ছা, আমার কথা হচ্ছে যে আমরা এটা পৌঁছাতে পারবো, কিন্তু এর জন্য কিছু কাজ করতে হবে। এখানে প্রাইভেট সেক্টরেরও কিছু দায়িত্ব রয়েছে এবং সরকারের থেকে কিছু সাপোর্টের দরকার রয়েছে। যেমন আমি একটা কথা বলি, যে গত বছরের যদি গত ফাইন্যান্সিয়াল ইয়ারের এই ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা চিন্তা করি, যদি আমরা কম্পেয়ার করি, কদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে এক্সপোর্ট প্রসেসিং ব্যুরো থেকে, এপিবি থেকে, যে এবছরে প্রথম 9 মাসে এবছরে কিন্তু গত বছরের তুলনায় 2% আয় কমেছে। তো এটা তো কমার কথা না, এটা তো বাড়ার কথা। তাহলে কেন কমলো? এইখানে আমাদের যদি আমরা একটু পোস্টমর্টেম করি, দেখতে হবে যে আমরা যেই ধরনের কাজ এতদিন করে আসছিলাম, সেই কাজগুলোর ডিমান্ড কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। যেমন মনে করেন, আমরা আগে ডেটা এন্ট্রির কাজ করতাম, আমরা হয়তো 2D গ্রাফিক্সের কাজ করতাম, ফটোশপের কাজ করতাম, ব্যাকগ্রাউন্ডটা মুছে দেওয়া, ক্লিপিং পাথের কাজ, এই ধরনের কাজ আমরা কিন্তু রুডিমেন্টারি কাজ করতাম। এই কাজগুলো এখন আর সফটওয়্যার দিয়ে হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু এখন রোবোটিক প্রসেস অটোমেশন দিয়ে হয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এগুলো হয়ে যাচ্ছে। সো এগুলোর আর প্রয়োজন হচ্ছে না। সো এই ধরনের কাজ আসা আমাদের কমে গেছে। সো সেই জন্য আমাদের এক্সপোর্টও কমে গেছে, এবং এটা কিন্তু দিনকে দিন কমতেই থাকবে। যদি না আমরা যদি আমরা বাড়াতে চাই এক্সপোর্টের ভলিউম, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নতুন ধরনের কাজ করতে হবে, নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করতে হবে, মোর অ্যানালিটিক্যাল কাজ করতে হবে, একটু হায়ার লেভেল কাজ করতে হবে। তাহলে দেখা যাবে যে আমরা এখন যে কাজগুলো হয়তো করছিলাম, সে ধরেন ঘন্টায় $10, সেটা হয়তো আমরা $25 $30 চার্জ করতে পারবো। সো অটোমেটিক্যালি আপনার কিন্তু এক্সপোর্ট 2 গুণ 3 গুণ বেড়ে যাবে। সো এইটা একটা জিনিস। তো এটার জন্য কি করা দরকার? আমাদের ছেলে মেয়েদেরকে যারা কাজ করে এই ধরনের কাজ, আইটি প্রফেশনাল যারা আছে, তাদেরকে নতুন নতুন টেকনোলজিগুলো শেখাতে হবে, ব্লকচেন শেখাতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখাতে হবে, ডেটা অ্যানালিসিস শেখাতে হবে। সো এই জাতীয় জিনিসে, এই জাতীয় দক্ষতায় দক্ষ করে তুলতে হবে, এবং এখানে দায়িত্ব সরকারের এবং একাডেমিয়াগুলোর, প্রাইভেট ইন্ডাস্ট্রি থেকেও এগিয়ে আসতে হবে। সো এইটা যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু দিনকে দিন এটা কমতেই থাকবে। একটা জিনিস দেখেন, গত বছরের তুলনায় এই বছরে কিন্তু ডলারের প্রাইস বেশি। সো সেই জন্য কিন্তু আমাদের আর্নিং অটোমেটিক্যালি বেশি হওয়ার কথা ছিল আমরা যদি টাকায় কনভার্ট করি, কিন্তু সেটা তো হয়নি, বরং আরো কমেছে। সো সেই জন্য বলছি যে আমরা যদি এটা না করতে থাকি, আমরা 5 বিলিয়নে পৌঁছাতে কিন্তু পারবো না। আমাদের কিন্তু এটা মানে এইটা স্কিল ডেভেলপমেন্টে ফোকাসড হতেই হবে। আমি যেটা ইন্ডিয়ার কথা বলছিলাম, ইন্ডিয়া স্কিল ডেভেলপমেন্টে
ফোকাসড হয়ে ওরা কিন্তু অনেক বছর ধরে, গত 40 বছর ধরে কাজ করছে। সো এখন সেই বেনিফিটগুলো নিচ্ছে, এখন না, গত আরো 10-15 বছর ধরে বেনিফিট পাচ্ছে। সো আমরা যদি এখন থেকে এটা ইনভেস্ট করা শুরু করি, আমরা হয়তো আগামী 10 বছর 15 বছর 2041 সালে গিয়ে আমরা সেটার ভালো বেনিফিট পাবো, কিন্তু আমরাও দেখা যাবে 200 কেন হয়তো 300-400 বিলিয়ন ডলার অর্জন করতে পারবো। এটা গেল হচ্ছে আরেকটা হচ্ছে যে, বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস বলে রাখি, সরকারের প্রকল্প আছে, আমি কিন্তু সরকারকে দোষারোপ করছি না, সরকার বিভিন্ন ট্রেনিং দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেখানে যেটা হচ্ছে কি যে ছেলেমেয়েরা গ্রাজুয়েট করার পরে তারপরে দেখা যাচ্ছে 3 মাস 6 মাসের একটা ট্রেনিং নিচ্ছে, তার তো একটা সময় নষ্ট হচ্ছে, সারা জাতির কিন্তু একটা সময় নষ্ট হচ্ছে। সো ইউনিভার্সিটি থাকা অবস্থায় যদি তার ট্রেনিংটা হয়ে যায়, তাহলে কিন্তু তার আমাদের সময় বাঁচে, আমরা জনসম্পদের প্রপার ইউটিলাইজেশনটা করতে পারি। এটা খেয়াল রাখা দরকার। আরেকটা জিনিস হচ্ছে যে সরকারি প্রকল্প যেগুলো হচ্ছে, ট্রেনিং প্রকল্পগুলো, সেগুলোর একটা অডিটিং করা দরকার। যে মনে করেন একটা 3 মাসের ট্রেনিং দেওয়া হলো, ছেলেটা কি শিখলো বা মেয়েটা কি শিখলো, সেটা যদি একটা থার্ড পার্টি অডিট না করে, তাহলে কতটুকু কাজে আসছে। সো এটা একটা থার্ড পার্টি দিয়ে অডিট করতে হবে। এটা কিন্তু বারবার করে বলে আসছি বেশ কয়েক বছর ধরে, যে আমরা যদি অডিটিং না করি তাহলে কিন্তু জবাব দিতে থাকে না, যারা ট্রেনিং দিচ্ছে তাদের জবাব দিতে থাকে না। সো এটা খেয়াল রাখা দরকার। সম্ভাবনাময় খাত আইসিটি ওভারঅল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নতুন একটা সম্ভাবনা খাত হচ্ছে সেমিকন্ডাক্টর। আমরা দেখেন, আমরা কিন্তু মেড ইন বাংলাদেশ এটা প্রমোট করার চেষ্টা করছি, যে বাংলাদেশ শুধু সফটওয়্যারই হবে না, শুধু গার্মেন্টসই মানে কাপড়ই সেলাই করবে না, ডিজিটাল ডিভাইসও তৈরি করবে। অলরেডি কিছু শুরু হয়েছে, কিছু ল্যাপটপ, কিছু স্মার্টফোন, ট্যাবলেট, এগুলো বাংলাদেশে অ্যাসেম্বলিং শুরু হয়েছে, কিন্তু এগুলো আরও হওয়া দরকার, আমরা তো এগুলো আরও প্রমোট করা দরকার, আইওটি ডিভাইস এগুলো তৈরি হওয়া দরকার। সো এইগুলোর জন্য কিন্তু একটা প্রধান এক নম্বর হচ্ছে যে এইগুলো করার জন্য, এগুলোকে উৎসাহ দেওয়ার জন্য সরকারের নীতিমালা আরেকটু চেঞ্জ করতে হবে। যেমন আমরা যখন প্রথমে বাজেটের কথা বলছিলাম, বাজেটে একটা জিনিস হয়েছে যে হাইটেক পার্কে যখন আপনি ক্যাপিটাল মেশিনারি আপনি ইম্পোর্ট করবেন, সেটার উপরে আগে কোনো কর ছিল না, এখন কর বসানো হয়েছে, শুল্ক বসানো হয়েছে। সো তাহলে তো আমরা কি ডিসকারেজ করছি ম্যানুফ্যাকচারিং? আমরা তো ডিসকারেজ করতে চাই না। সো এখানে এগুলো একটু সরকারের খেয়াল রাখতে হবে। যেটা সম্ভাবনা খাতের আরেকটা কথা বলছিলাম, যে সেমিকন্ডাক্টর, সারা পৃথিবীতে এখন সেমিকন্ডাক্টরের জয়কার। আপনি যে কোনো জিনিস ইউজ করেন, আপনার ফোন থেকে শুরু করে, টিভি থেকে শুরু করে, আপনার মানে এসি বলেন, গাড়ি বলেন, ব্যক্তি জীবনের যত সবকিছুতে আপনার চিপ, ছোট চিপ বা সেমিকন্ডাক্টর যে বা ভিএলএসআই যেটাকে বলে, সেই চিপগুলো ব্যবহৃত হয়। এখন এই চিপ ম্যানুফ্যাকচারিং বিলিয়ন ডলারের কিন্তু ইনভেস্টমেন্ট। তো সেইটা হয়তো আমরা এখন করতে পারবো না বা করতে চাইও না, দরকার নেই এখন। কিন্তু আমরা যেটা করতে পারি খুব সহজে, সেটা হচ্ছে চিপ ডিজাইনিং করতে পারি। আমাদের অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার্স আছে, আমাদের যে ছেলেমেয়েগুলো বের হয়, এদেরকে আমরা কয়েকজনকে নিয়ে যদি আমরা চিপ ডিজাইনিং এর জন্য আমরা ট্রেনিং দেই, এগুলো ট্রেনিং কিন্তু বেশি না, আপনি 3 মাসের একটা ট্রেনিং দেন, 4 মাসের ট্রেনিং দেন, মানে শর্ট কোর্স হিসেবে। হ্যাঁ, তারা অলরেডি কিন্তু বেসিক জ্ঞান আছে। আপনি যদি এই সেমিকন্ডাক্টর ডিজাইনের একটা ট্রেনিং দেন, তাদেরকে দিয়ে কিন্তু আমরা ডিজাইনিং অফার করতে পারি, ডিজাইনিং সার্ভিস অফার করতে পারি। এটাকে বলে, এই সেমিকন্ডাক্টরের ভাষায় বলে প্রি ফ্যাব্রিকেশন। সো প্রি ফ্যাব্রিকেশন হচ্ছে যেটা অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং, আর তারপরে হচ্ছে পোস্ট ফ্যাব্রিকেশন, অর্থাৎ এটাকে অ্যাসেম্বলিং, প্যাকেজিং, টেস্টিং, এগুলো। সো আমরা যেটা করতে পারি, আমরা প্রি ফ্যাব্রিকেশন করতে পারি, পোস্ট ফ্যাব্রিকেশন করতে পারি। আমি একটা মানে তথ্য দেই আপনাদেরকে, সেটা হচ্ছে যে মালয়েশিয়ার যে পেনাং আছে শহর, সেই পেনাং শহর কিন্তু এই এশিয়ার সিলিকন ভ্যালি বলা হয়। বিকজ 1972 থেকে এই 50 বছরের উপরে, প্রায় 52 বছর ধরে ওখানে সমস্ত বড় বড় চিপ ম্যানুফ্যাকচারার, আপনার ইন্টেল থেকে শুরু করে, মোটরোলা থেকে শুরু করে, টেক্সটাইলস ইনস্ট্রুমেন্ট, সবাই ওখানে ইনভেস্ট করেছে এবং চিপগুলো ওখানে তৈরি হয়, ফ্যাক্টরিটা ওখানে, মানে ফ্যাব্রিকেশন ওখানে হয়। কিন্তু কোভিডের পরে ওদের যেটা সমস্যা হয়েছে, যে ওদের যে ডিজাইন ইঞ্জিনিয়ার্স, ওদেরকে চায়না, কোরিয়া, তাইওয়ান এরা বেশি পয়সা দিয়ে নিয়ে যাচ্ছে। তো ওদের এখানে একটা বিশাল শর্টেজ। সো আমি যেহেতু মালয়েশিয়া চেম্বারের প্রেসিডেন্ট ছিলাম, ওদের সাথে যখন আমার মিটিং হয়েছে এই ব্যাপারে, তখন ওরা আমাকে বলেছে যে তোমরা কি আমাদেরকে ইঞ্জিনিয়ার পাঠাতে পারবে কিনা। আমি বলছি আমরা ইঞ্জিনিয়ার পাঠানোর তো দরকার নেই, আমরা এখানে বসেই তোমাদের জন্য ডিজাইন করে পাঠিয়ে দিই। তো দে আর ভেরি ইন্টারেস্টেড। সো এই ব্যাপারটা, এটা কিন্তু একটা বড় সম্ভাবনা। আমার মনে হয় এদিকে আমাদের খেয়াল রাখা দরকার, বিকজ $1 ট্রিলিয়ন মার্কেট হবে বাই 2031 এই সেমিকন্ডাক্টর। অত্যন্ত সম্ভাবনার একটি জায়গা, আমরা প্রত্যাশা করব। অবশ্যই স্মার্ট বাংলাদেশ
বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখছি এই জায়গাগুলোকে আমরা নজরে দিয়ে অবশ্যই সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের তথ্য প্রযুক্তি খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলাম বাসিসের সাবেক প্রেসিডেন্ট ও এফবিসিসির তথ্য প্রযুক্তি খাত বিষয়ক উপদেষ্টা সৈয়দ আলমাস কবিরের সঙ্গে। এবারে নিচ্ছে আর একটা বিরতি, বেলা 2:35 আবার ফিরে আসবে কুশু বিজনেসে। ততক্ষণ আমাদের সাথে থাকুন।